শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা শুরু করছি রসায়নের একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্মের শেষ ক্লাস। অর্থাৎ যারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করেছো, অর্থাৎ আজকের আমার ক্লাসটি হবে পঞ্চম ক্লাস। আর এই পঞ্চম ক্লাস যারা অংশগ্রহণ করেছো তারা প্রত্যেকে আশা করি এই জৈব যৌগ সম্পর্কে ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের যে পাঠ্য বিষয়, এই পাঠ্য বিষয়গুলো আমরা একটু দেখে রাখি যে আমাদের এখানে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমরা অ্যালকাইন প্রস্তুত। তাহলে আমরা লিখি অ্যালকাইন প্রস্তুত। এখন অ্যালকাইন প্রস্তুত করতে গেলে তোমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে যে মিথেন গ্যাস থেকেও তুমি তৈরি করতে পারবে। তাহলে আমরা এখন মিথেন গ্যাস থেকে তৈরি করি CH4। যদি আমরা এটা গ্যাসীয় পদার্থ নিই এবং একে যদি আমরা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে দেখো সরাসরি ইথাইন তৈরি হয়ে যাবে, অর্থাৎ ত্রিবন্ধনযুক্ত আর হাইড্রোজেন তৈরি হবে। তাহলে এই হাইড্রোজেন এটাও গ্যাসীয় পদার্থ, আবার দেখো ইথাইনও একটা গ্যাসীয় পদার্থ তৈরি হয়ে গেল। তাহলে খুব সহজে দেখো অ্যালকাইন থেকে আমরা, অর্থাৎ অ্যালকাইন মিথেন গ্যাস থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ইথাইন তৈরি করতে পেরেছি। এবার দ্বিতীয়টা দেখো, অথবা আরেকটি পদ্ধতি আমরা শিখতে পারবো ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড যদি সলিড হয়, তাহলে এর মধ্যে যদি আমরা পানি অর্থাৎ লিকুইড যদি যোগ করি, তাহলে দেখো খুব সহজেই এখানে আমরা তৈরি করতে পারবো ইথাইন। ইথাইন গ্যাসীয় পদার্থ তৈরি করতে পারবো আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারবো। তাহলে দেখো যে এখানে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারবো। তাহলে আমার অ্যালকাইন প্রস্তুত আমার এই দুইটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়া দুটি মনে রাখবে। এরপর আমরা যাব থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং। এখন থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং সম্পর্কে আমি কিছু ধারণা দিই। তোমরা যে প্লাস্টিকের যে স্কেল যেগুলো ব্যবহার করো, ওগুলো দেখবা মাঝখান থেকে যদি চাপ দাও তাহলে ওগুলো দেখবা মাঝখান থেকে ভেঙে যায়। আবার দেখো আমার হাতে যে কলমটা দেখতে পাচ্ছ, এই কলমটাকে যদি আমি চাপ দিই তাহলে কলমটি দেখো কি হবে, ভেঙে যাবে না। তাহলে আমরা এখন এই থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং সম্পর্কে আমরা একটু ধারণা রাখি। প্রথমে দেখো থার্মোপ্লাস্টিক। এই থার্মোপ্লাস্টিকটা কি দেখো, কার্বন সময়ের মধ্যে শক্তিশালী বন্ধন গঠিত হয়। তাহলে কার্বন সময়ের মধ্যে কি হয়, শক্তিশালী বন্ধন গঠিত হয়। এবার দেখো 2 নম্বর যেটা আছে, শিকল সময়ের মধ্যে দুর্বল আকর্ষণ বল কাজ করে। তাহলে এদের মধ্যে কি করে, দুর্বল আকর্ষণ বল কাজ করে। আর এই পলিমার গুলোকে সম্প্রসারিত, বাঁকানো এবং তাপ প্রয়োগে সহজে গলানো যায়। যেমন এই যে কলমগুলো আছে, এই কলমগুলোকে যদি আমরা বাঁকা করি, সম্প্রসারিত করি, তাপ দিলে এগুলো গলে যাবে। যেমন উদাহরণস্বরূপ দেখো পলিথিন, পলিপ্রোপিলিন আর PVC, এগুলো সবই হচ্ছে থার্মোপ্লাস্টিক। দ্বিতীয়টা দেখো থার্মোসেটিং। এই থার্মোসেটিং হচ্ছে শিকলের কার্বনের সাথে দৃঢ়ভাবে হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত থাকে। যেমন প্লাস্টিকের যে স্কেলগুলো আমরা ব্যবহার করি, সেই স্কেলে দেখো যে থার্মোপ্লাস্টিক সেটিং থার্মোপ্লাস্টিকের চেয়ে শক্ত হয় এবং কম নমনীয় হয়। সেই ক্ষেত্রে এগুলোকে তাপ প্রয়োগ করলে গলার পরিবর্তে কয়লা হয়ে যায়। আর যখন কয়লা হয়ে যায় তাহলে দেখো দুইটার মধ্যে আমরা পার্থক্য খুব সহজেই করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা শুরু করি কিভাবে অ্যালকিন যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। প্রথমে তোমরা অ্যালকিন যৌগ, এখন দেখো এই অ্যালকিন যৌগের মধ্যে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, HBr যোগ করবে। আর HBr যোগ করলে তোমার এখানে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এখন এই অ্যালকাইল হ্যালাইড যখন তৈরি হয়ে যাবে, এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা যদি NaOH যোগ করি তাহলে সরাসরি আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। দেখো অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। আর যখন অ্যালকোহল তৈরি হয়ে যাবে তখন সেটাকে আমরা অক্সিজেন দ্বারা জারিত করব। আর এই অক্সিজেন দ্বারা যখন আমরা জারিত করব তখন আমাদের এখানে তৈরি হয়ে যাবে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। এবার এই অ্যালডিহাইডকে আবার আমরা পুনরায়, যেহেতু আমরা জানি অ্যালকোহল দুই ধাপে জারিত হয়, তাহলে জারিত হয়ে
জৈব অ্যাসিড তৈরি হবে। তাহলে দেখো জৈব অ্যাসিড আমার তৈরি হয়ে গেল। তাহলে আমরা খুব সহজে দেখো যে এই অ্যালকিন থেকে আমরা যে কোনো যৌগ থেকে আমরা খুব সহজে অ্যাসিড তৈরি করতে পারবো। তাহলে তোমাদেরকে আমি একটা 2 কার্বন দিয়ে তৈরি করে দেখিয়ে দিই। তাহলে তোমরা এখন লেখো CH2 ডাবল বন্ড CH2। আমি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন যৌগ লিখেছি। এই 2 কার্বনটা অ্যালকিন যৌগের মধ্যে এবার আমি যোগ করব HBr। দেখো HBr যখন যোগ করলাম, যোগ করার সাথে সাথে আমার তৈরি হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ আমরা জানি যে এই যৌগের সাথে যেমন এখানে CH2 বন্ড CH2, তাহলে আমাদের দ্বিবন্ধনে বিক্রিয়া হয়। আর দ্বিবন্ধনে যখন বিক্রিয়া হয় তখন কার্বনের সাথে দুইটা হাত হয়, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে Br। তুমি এটাকে সংযোজন বিক্রিয়া বলতে পারবে। তাহলে এইটাকে আমরা একসাথে যদি লিখি তাহলে আমাদের এখানে আসছে দেখো CH3 বন্ড CH2 Br। তাহলে দেখো খুব সহজে আমরা অ্যালকাইল হ্যালাইড পেয়ে গেলাম। অর্থাৎ হ্যালাইড মানে হ্যালোজেন গ্রুপ থাকতে হবে, আর অ্যালকাইল মানে হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে অংশটা থাকে। এবার আমরা যেটা পেলাম অর্থাৎ CH3 CH2 Br। এবার এই যৌগের মধ্যে যদি আমরা NaOH যোগ করি, দেখো NaOH যখন আমরা যোগ করব তখন আমাদের তৈরি হয়ে যাবে অ্যালকোহল। অর্থাৎ এই ব্রোমিন আর এখানে দেখো এই OH দুইটা প্রতিস্থাপন হয়ে যাবে। দুইটা তোমার বিক্রিয়া পরিবর্তন, অর্থাৎ এই দুইটা স্থান পরিবর্তন করবে। তাহলে এখানে আমাদের হবে CH3 CH2 বন্ড OH প্লাস NaBr। তাহলে দেখো খুব সহজে আমাদের কিন্তু এখানে অ্যালকোহল তৈরি হয়ে গেল। এবার আমরা জানি যে অ্যালকোহল 2 ধাপে জারিত হয়। তাহলে এইবার আমরা ওই যৌগটিকে নিয়ে আমরা এখন জারিত করব। তাহলে এখানে আমি প্রথম ধাপে জারিত করব, অর্থাৎ এইটাকে যদি আমি অক্সিজেন দিয়ে জারিত করি, আর এখানে আমরা দিব হচ্ছে K2Cr2O7, আর এর মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড দিতে পারি। দিয়ে আমরা আমরা এইটাকে দিয়ে যখন আমরা এই অ্যালকোহলকে জারিত করব, জারিত করলে আমার দেখো অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে CH3 বন্ড CHO। তাহলে এটা দেখো খুব সহজে দেখো অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। তাহলে অ্যালডিহাইড যখন হলো তখন আরো এক ধাপে জারিত হবে, অর্থাৎ CH3 বন্ড CHO এইটা আরো এক ধাপে জারিত হয়ে এখানে তৈরি করবে দেখো জৈব অ্যাসিড CH3COOH। দেখো খুব সহজে তুমি জৈব অ্যাসিড তৈরি করতে পারবে। যদি তোমার এই সহজ এটা যদি মনে থাকে তাহলে আমরা খুব সহজেই এই বিক্রিয়াটা করতে পারবো। এবং তোমাকে দেখো অ্যালকেন থেকে যদি দেয়, অ্যালকেন থেকে অ্যালকিন বানাও, অ্যালকেন থেকে তুমি এটাই আসো। যদি তোমাকে অ্যালকাইন যৌগ দেয়, অ্যালকাইন থেকে অ্যালকিনে আসো, তাহলে তুমি ধারাবাহিকভাবে এটা করতে পারবে। অর্থাৎ যে কোনো বিক্রিয়া তুমি সম্পূর্ণ করতে পারবে। তোমাকে যে কোনো যৌগ থেকে যদি অ্যাসিড তৈরি করতে বলে তাও তুমি করতে পারবে। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে অ্যালকিন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। তাহলে এবার আমরা এই বিক্রিয়াটি আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এই বিক্রিয়াটি খুব ভালো করে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। যে বিক্রিয়াটা তুমি জানলে পারে এই অধ্যায়ে যে কোনো বিক্রিয়া তুমি সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ যে কোনো যৌগ থেকে যেতে পারবা, যে কোনো যৌগ থেকে অ্যাসিড তৈরি করতে পারবা, এগুলো সম্পর্কে তোমার একটা ভালো ধারণা হবে। এখন আমরা এই বিক্রিয়াটি যেভাবে আমরা শিখেছি, আমরা প্রবাহ চিত্রটা ভালো করে মনে রাখবো। আর এই প্রবাহ চিত্রের আলোকে আমরা যে বিক্রিয়াটি করেছি এইটা আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। এখানে তুমি 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন এভাবে নিয়ে পরিবর্তন করে করে অ্যাসিড তৈরি করবে। তাহলে তুমি পরীক্ষার সময় খুব সহজে বিক্রিয়াগুলো ধরতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আসো আমরা জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে আমরা এই বিক্রিয়াগুলো শুরু করি। তাহলে প্রথমে আজকে আমরা প্রস্তুত করব হচ্ছে যে আজকে যেহেতু আমাদের জৈব যৌগের শেষ ক্লাস, আর এই শেষ ক্লাসে আমরা বিক্রিয়াগুলো আশা করি সবাই ভালো করতে পারবো। তাহলে বিক্রিয়াগুলো আমরা দেখি যে কিভাবে আমরা করে থাকি। তাহলে এখন আমরা প্রথমে দেখো পলিথিন প্রস্তুত করব। এখন পলিথিন প্রস্তুত করার জন্য আমাদের এর মনোমারকে বেছে নিতে হবে। অর্থাৎ পলিথিনকে যে আমরা প্রস্তুত করব এর জন্য আমরা কি করব, যে এর মনোমারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মনোমারটা লিখে রাখি যে মনোমার, এই যে মনোমারটা, এই মনোমারটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ অ্যালকেন যৌগ। এই অ্যালকেন যৌগটাই হচ্ছে পলিথিনের মনোমার। আর এটা দিয়ে আমরা এখন বিক্রিয়া করব। তাহলে দেখো
পলিথিন কিভাবে প্রস্তুত হয়, তাহলে পলিথিনের মনোমারটা তোমরা মনে রাখবে। এরপরে তোমাদের যে কাজটা করতে হবে যে এই মনোমারের সাথে যেমন CH2 ডাবল বন্ড CH2 এইটাকে যদি আমরা n সংখ্যক নিয়ে অথবা এখানে আমি ব্র্যাকেট দিলেও হবে আবার না দিলেও হবে, তাহলে আমি যদি n সংখ্যক এখানে যদি পলিথিনের মনোমারটাকে নেওয়া হয় আর এর সাথে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমাদের 1000 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করতে হবে আর 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1000 অ্যাটমসফিয়ার ATM অ্যাটমসফিয়ার চাপ দিতে হবে আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে অক্সিজেনের সংযোগে আমরা খুব সহজে পলিথিন পেয়ে যাব। তাহলে পলিথিন দেখো আমরা জানি যে সাধারণত অ্যালকিন যৌগের বিক্রিয়া হবে হচ্ছে দ্বিবন্ধনে বিক্রিয়া হয়। তাহলে অ্যালকিন যৌগের কোথায় বিক্রিয়া হয়? দ্বিবন্ধনে বিক্রিয়া হয়। তাহলে এখানে যদি আমার বিক্রিয়াটা হয় তাহলে দেখো CH2 এখানে দুইটা বন্ধন আছে, তাহলে আমার একটা বন্ধন ভেঙে যাবে, সেবার বাকি হাতে হবে CH2। এবার দেখো এখানে মাঝের যে বন্ধনটা আছে এই বন্ধনটা আমার এইভাবে ভেঙে গেল। তাহলে দেখো এই বন্ধনটা ভেঙে যখন যাবে তখন দুই কার্বনের সাথে দুইটা আলাদা হাত হয়ে যাবে, তখন আমরা খুব সহজেই দেখো পলিথিন পেয়ে গেছি। তাহলে এইটাই হচ্ছে পলিথিনের সংকেত, পলিথিন। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে যে অ্যালকেন যৌগ থেকে কিভাবে পলিথিন পাওয়া যায় বা তোমার যে কোনো যৌগ থেকে যদি পলিথিন তৈরি করতে বলে তাহলে আমরা মূল হচ্ছে আমাদের মনোমারটা মনে রাখতে হবে আর এই মনোমারের সাহায্য নিয়ে খুব সহজেই আমরা পলিথিন প্রস্তুত করতে পারবো। তাহলে মনে রেখো পলিথিন হচ্ছে উচ্চতর কার্বন বিশিষ্ট একটা যৌগ, অর্থাৎ এখানে আমাদের দেখেছি যে এখানে দ্বিবন্ধনযুক্ত যে অ্যালকিন যৌগগুলো আছে n সংখ্যক মানে কি যে বন্ধনগুলো ভেঙে অসংখ্য দীর্ঘ শিকলযুক্ত যৌগ গঠন করে আর একে আমরা বলি পলিথিন। এবার আমরা আসি পলিপ্রোপিন। পলিপ্রোপিন এই পলিপ্রোপিনের মনোমারটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এর মনোমার হচ্ছে এর মনোমারটা লিখে রাখো CH2 CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এইটা হচ্ছে পলিপ্রোপিন প্রস্তুত করার মনোমার, অর্থাৎ 3 কার্বন মিশ্র যৌগ। আর এই 3 কার্বন মিশ্র যৌগ থেকে আমরা খুব সহজে পলিপ্রোপিন প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা এখন বিক্রিয়াটিতে যাই। বিক্রিয়াটিতে আমরা প্রথমে খেয়াল করি যে প্রথমে তোমাকে নিতে হবে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এখন এইটাকে দেখো n সংখ্যক যদি আমি নিই, যদি n সংখ্যক এখানে যদি নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। 140 চাপ প্রয়োগ করতে হবে। 140 ATM চাপ প্রয়োগ করে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে আবার এখানে টাইটানিয়াম ক্লোরাইড যোগ করতে হবে। তাহলে টাইটানিয়াম ক্লোরাইড, তাহলে এই টাইটানিয়াম ক্লোরাইড যখন আমরা যোগ করব তখন খুব সহজেই দেখো যে এই টাইটানিয়াম ক্লোরাইড যখন যোগ করব তখন আমরা খুব সহজেই পলিপ্রোপিন পেয়ে যাব। তাহলে মনে রাখতে হবে যে পলিপ্রোপিনের মনোমার হচ্ছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এইটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা পলিপ্রোপিনের মনোমার। আর এই মনোমার থেকে আমরা n সংখ্যক নিয়ে খুব সহজেই 140 ডিগ্রি সেলসিয়াস ATM চাপে আর 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটানিয়াম ক্লোরাইডের সহযোগিতায় আমরা খুব সহজেই পলিথিন পেয়ে যাব। এখন আমরা জানি যে অ্যালকিন যৌগ সব সময় দ্বিবন্ধনে বিক্রিয়া করে, তাহলে এটাও দেখো দ্বিবন্ধন আছে এখানে। তাহলে আমরা এখন এটা কিভাবে লিখবো একটু খেয়াল করে দেখো যে আমরা প্রথমে এখান থেকে এই অংশটুকু উঠাবো। তাহলে বন্ড CH ডাবল বন্ড CH2, কিন্তু এখানে ডাবল বন্ড দেওয়া যাবে না কারণ এখানে আমার বিক্রিয়া হবে ডাবল বন্ডে। তাহলে এই দ্বিবন্ধনের বিক্রিয়া যখন হবে তখন এই জায়গায় একটা হাত হয়ে যাবে। যখন একটা হাত ভেঙে গেল তখন দেখো এই পাশে একটা হাত হলো, এই পাশে একটা হাত হলো। এবার দেখো এই যে অংশটা, এই অংশটাকে আমরা উপরে এইভাবে প্রকাশ করতে পারবো CH3। তাহলে দেখো এই অংশটাকে যদি আমরা উপরে দিয়ে দিই তাহলে
আমরা এই CH ডাবল বন্ড CH2 এর মধ্যে যে বন্ধনটা ভেঙে গেল, এই বন্ধনটা ভেঙে আমার দুই সাইডে দুইটা হাত হয়ে যাবে। তাহলে দেখো আমার এই পলিপ্রোপিন যে যৌগটা তৈরি হয়ে গেল, এবার এটাকে তুমি ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে N সংখ্যক দিতে পারি। তাহলে এইটার নামকরণ হয়ে গেল পলিপ্রোপিন। পলিপ্রোপিন। তাহলে দেখো পলিপ্রোপিন প্রস্তুত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা বিক্রিয়াগুলো খুব সহজেই আর কি বের করতে পারবো যে পলিথিন এর মনোমার থেকে কিভাবে পলিথিন প্রস্তুত করলাম, পলিপ্রোপিনের মনোমার থেকে কিভাবে আবার পলিপ্রোপিন প্রস্তুত করা হলো। এখন তোমাকে যদি উচ্চতর অর্থাৎ তোমাকে যদি একাধিক কোনো বিক্রিয়া দিয়ে বলে যে কিভাবে পলিপ্রোপিন প্রস্তুত করতে পারবা, করা যায় কিনা, বা তোমার পলিথিন প্রস্তুত করা যায় কিনা, এগুলো সব তোমরা বের করতে পারবে। এবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে এখানে, এই অধ্যায়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পিভিসি। এই পিভিসি প্রস্তুত করতে গেলে এর মনোমার আমাকে চিনে নিতে হবে। মনোমারের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH Cl। এইটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইড হচ্ছে আমার পিভিসি প্রস্তুত করার জন্য মনোমার হিসাবে কাজ করে থাকে। তাহলে এই পিভিসি যে মনোমারটা, এই মনোমারটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডকে আমরা ব্যবহার করে আমরা খুব সহজে পিভিসি পাইপ বা প্লাস্টিকের যে পাইপগুলো, এগুলো আমরা প্রস্তুত করতে পারবো। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটি লিখি। এখানে আমাদের দেখো, খেয়াল করে দেখো যে আমরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে এই ভিনাইল ক্লোরাইডটাকে আমাদের নিতে হবে CH2 ডাবল বন্ড CH Cl। এখন এটা তো ঠিক আমরা N সংখ্যক নিব। যদি আমরা N সংখ্যক ভিনাইল ক্লোরাইড যদি নেওয়া হয়, তাহলে এই মনোমারটাকে যখন আমরা উচ্চ চাপ, লিখে নাও যে উচ্চ চাপ ও তাপমাত্রা আরেকটা জিনিস দিতে হবে জৈব পার অক্সাইড। এখন জৈব পার অক্সাইড যখন আমরা দিব, তখন দেখো যে এই পিভিসি থেকে আমরা খুব সহজে দেখো উচ্চ চাপ এবং তাপমাত্রা দিয়ে জৈব পার অক্সাইড খুব সহজে আমরা তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে এই দুইটা প্রভাবক হিসাবে যখন এগুলো আমরা ব্যবহার করব, করার পরে আমাদের এখানে পিভিসি প্রস্তুত হয়ে যাবে। অর্থাৎ আমাদের বিক্রিয়া হবে কিন্তু দেখো দ্বিবন্ধনে বিক্রিয়া হবে। তাহলে দ্বিবন্ধনে যদি বিক্রিয়া হয় তাহলে CH2 বন্ড CH Cl। এবার দেখো এখানে যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা এখানে ভেঙে গেল, আর যখনই ভেঙে গেল তখনই আমার এটা পিভিসি প্রস্তুত হয়ে গেল। খুব সহজে আমরা পিভিসি প্রস্তুত করতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে আমাদের যে খুব ইম্পর্টেন্ট যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো আমাদের করতে হবে। কারণ পলিথিন থেকে কিভাবে আমরা মনোমার হিসাবে, সেই মনোমার দিয়ে আমরা কিভাবে পলিথিন পাবো, পলিপ্রোপিন থেকে মনোমার থেকে কিভাবে আমরা পলিপ্রোপিন পাবো, পিভিসির মনোমার থেকে আমরা কিভাবে পিভিসি পাবো। শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা প্রস্তুত করব মিথেন থেকে পিভিসি। তাহলে দেখো কিভাবে আমরা মিথেন থেকে পিভিসি তৈরি করতে পারবো। মিথেন থেকে পিভিসি প্রস্তুত। দেখো এই প্রশ্নটা আমরা খুব সহজে এখন অ্যানসার করতে পারবো। কিভাবে? আমরা পিভিসির মনোমার হিসেবে জানি CH2 ডাবল বন্ড CH Cl। তোমাকে আগে মনে রাখতে হবে মনোমার। যদি তুমি মনোমারটা মনে রাখতে পারো, তাহলে তুমি খুব সহজে তৈরি করতে পারবে। যেমন দেখো মিথেন, আমরা এখানে দেখছি যে মিথেনের এক কার্বন, কিন্তু মনোমারে আবার আছে এখানে দুই কার্বন। তাহলে মিথেনের মধ্যে আমরা এখন কি করব, যে মিথেন থেকে কিভাবে আমরা দুই কার্বন আনতে পারি, এর একটা পদ্ধতি আমরা গতদিন শিখেছিলাম। সেটা হচ্ছে কি, 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে এখানে সরাসরি অ্যালকাইন যুক্ত যৌগ তৈরি হবে। তাহলে দেখো এখানে আমার অ্যালকাইন তৈরি হয়ে গেল। তাহলে অ্যালকাইন যদি তৈরি হয়, তাহলে এখানে আমার তোমার এখানে কি হচ্ছে, 8টা হাইড্রোজেন, অর্থাৎ দুইটা কার্বন, তাহলে কার্বন আর কার্বন 2, আর হাইড্রোজেন হচ্ছে 8টা। তাহলে আমরা এখানে দিব হচ্ছে হাইড্রোজেন, এখানে দিব 3টা, তাহলে 6টা 2টা 8টা। তাহলে দেখো এই যে
অ্যালকাইন যৌগ তৈরি হয়ে গেল। এবার দুইটা কার্বন আমাকে যেহেতু মনোমারে যেতে হবে, তাহলে এবার আমরা কি করব, CH ট্রিপল বন্ড CH। এখন এই মনোমারে যেতে গেলে আবার ক্লোরিন আনতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা HCl যোগ করে খুব সহজে দেখো CH ডাবল বন্ড CH। এবার এক হাতে আমি একটা হাইড্রোজেন যোগ করব আর এক হাতে একটা ক্লোরিন যোগ করব, তাহলে দেখো খুব সহজেই আমরা মনোমারটা পেয়ে গেলাম। আর যখনই আমরা মনোমারটা পেয়ে যাব তখন এবার কি করব, যে CH2 ডাবল বন্ড CHCl এইটাকে যদি আমরা n সংখ্যক নিই আর এখানে যদি আমরা জৈব পার অক্সাইড এবং এর উচ্চ চাপ আর তাপ যদি দিই আমরা, তাহলে উচ্চ তাপ ও চাপ এই দুটো যখন আমরা দিব তখন খুব সহজে দেখো CH2 বন্ড CHCl, তাহলে এখানে আবার একটা বন্ধন ভেঙে গেল, দুই দিকে হাত হয়ে গেল, অর্থাৎ আবার PVC প্রস্তুত হয়ে গেল। দেখো খুব সহজেই যে কোনো যৌগ থেকে তুমি কিন্তু এই বিক্রিয়াগুলো আশা করি করতে পারবে। এবার আমরা একটা বিক্রিয়া তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে নাইলন 6:6। এই বিক্রিয়াটা যদিও একটু জটিল, তারপরেও আমি মনে করি সহজ আছে। তাহলে আমরা এই বিক্রিয়াটা করতে গেলে আমাদের দুইটা জিনিস নিতে হবে, একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড প্লাস আরেকটা নিবা হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এই দুইটার সাথে আমাদের বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে অ্যাডিপিক অ্যাসিড, তাহলে আমাদের অ্যাডিপিক অ্যাসিডের সংকেতটা লিখতে হবে, যেহেতু আমরা জানি যে দুইটা অ্যাসিড মূলক থাকতে হবে, তাহলে দুইটা অ্যাসিড মূলক যদি থাকে তাহলে আমরা H+C, আমরা জানি যে COOH এই মূলকটাকে আমরা জাস্ট হাইড্রোজেনটাকে এই সাইডে দিয়ে দিলাম, তাহলে COOH এর সাথে আমাদের মিথাইল CH3 থাকবে হচ্ছে 4টা আর বন্ড COOH, এইটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এবার অ্যাডিপিক অ্যাসিডের সাথে হেক্সা মানে 6, তাহলে এই হেক্সা হচ্ছে যে আমরা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এই হেক্সামিথিলিন ডাইঅ্যামিনটা আমরা এখন কি করব, তার অ্যামিন মূলক হচ্ছে NH2, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি H2N বন্ড, এখানে হেক্সা মানে 6, তাহলে CH2 হবে 6টা বন্ড NH2। তাহলে দেখো খুব সহজেই আমরা কিন্তু সংকেতটা লিখতে পারবো। এখন এই যে যৌগটা আমরা লিখলাম, এই যৌগটা হবে আবার n সংখ্যক, তাহলে তোমরা n এখানে লিখতে পারো যে এখানে n, তাহলে এটা হচ্ছে n, এটাও n। তাহলে অ্যাডিপিক অ্যাসিড সংকেতটা কিভাবে লিখছি সেটা একটু ভালো করে দেখো, তারপরে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সংকেত আমরা লিখছি। এবার আমাদের হবে বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি এখান থেকে শুধু পানি বের হয়ে যাবে, অর্থাৎ OH, এখান থেকে OH যাবে। তাহলে এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে নাইলন 6:6 কিভাবে তৈরি করা যায়। তাহলে অ্যাডিপিক অ্যাসিড প্লাস হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, তাহলে অ্যাডিপিক অ্যাসিড প্লাস হেক্সামিথিলিন ডাইঅ্যামিন দুইটার সাথে যুক্ত হয়ে, অর্থাৎ যৌগগুলো কিভাবে তৈরি করতে হবে সেটা তো আমি বলেছি তোমাদের। আর এখানে এই যে যৌগটা অর্থাৎ অ্যাডিপিক অ্যাসিড, এই অ্যাডিপিক অ্যাসিড আর এখানে আমাদের যে বিষয়টা আছে, তাহলে দেখো অ্যাডিপিক অ্যাসিড আর এই যে যৌগটা, তাহলে এখন এই দুইটা যৌগ যদি n সংখ্যক নেওয়া হয় তাহলে দেখো কি হবে, এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন এইটা চলে যাবে, তাহলে চলে গেলে কি হবে বন্ড OC, তাহলে দেখো বন্ড OC, এবার হচ্ছে বন্ড এখানে দেখো CH3, এখানে আবার থাকবে হচ্ছে 4টা, তারপরে দেখো বন্ড, এবার এখানে দেখো CO, তাহলে এই OH আর এখান থেকে একটা হাইড্রোজেন, মনে রাখবে সবসময় পানিটা কিভাবে দুইটা যৌগ থেকে পানিটা আলাদা হয়ে যায়, তাহলে এখান থেকে CO, তাহলে এখানে বন্ড, এবার দেখো এই যৌগ থেকে অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে আমার এখানে আছে NH, অর্থাৎ NH। এখন দেখো NH হলো বন্ড, এখানে আমি বন্ড দিলাম, এখানে CH2 6,
তাহলে CH2 আর এখানে হলো 6টা। এবারে দেখো বন্ড NH2, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে NH, অর্থাৎ আমাদের যে যৌগটা তৈরি হলো এই যৌগটাই হচ্ছে, এই যৌগটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি এভাবে দিয়ে N সংখ্যক দিবা, তাহলে এইটার নাম নাইলন 6:6 হবে। তাহলে দেখো খুব সহজেই আমরা এই জৈব যৌগের যে কোনো বিক্রিয়া আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, আমাদের যদি এই নিয়মগুলো যদি মনে থাকে, এবং যত জটিলই হোক না কেন জৈব যৌগকে তুমি করে নিতে পারবে, জয় করে নিতে পারবে। তাহলে এই জৈব যৌগ খুব সহজ একটা বিষয়, অর্থাৎ আমরা যদি ধারাবাহিকভাবে যদি আমরা মূল্যায়ন করি তাহলে জৈব যৌগ সম্পর্কে আমরা খুব ভালো করে শিখতে পারবো। তাহলে আমরা যে 5টা ক্লাস আজকে আমরা শেষ করছি, এই 5টা ক্লাসে আশা করি তোমরা বুঝতে চেষ্টা করবে, তাহলে খুব সহজে জৈব যৌগটা তোমার আয়ত্তে থেকে যাবে এবং জৈব যৌগ সম্পর্কে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আর এখানে আরো কয়েকটা বিষয় বলি। ফরমালিন, এই ফরমালিন বিষয়টা হচ্ছে যে ফর্মালডিহাইড অর্থাৎ মিথানল, মিথানল বা ফর্মালডিহাইডে এখানে আমাদের দুইটা জিনিস থাকে, একটা 40% আয়তন হিসাবে থাকে আর 37% ভর হিসাবে থাকে। তাহলে 37% ভর হিসাবে যে জলীয় দ্রবণটা, এই দ্রবণের সাহায্যে আমরা মৃত প্রাণী এগুলো সংরক্ষণ করা যায়। আর ডেললিনটা হচ্ছে ফর্মালডিহাইড, অর্থাৎ ফর্মালডিহাইড থেকেই ডেললিন নামক একটা পলিমার তৈরি করা যায়। আর এবার দেখো অ্যালকোহল অ্যালডিহাইডের জৈব অ্যাসিডের ব্যবহার সম্পর্কে আমি কয়েকটা ব্যবহার বলি তোমাদের। অ্যালকোহল হচ্ছে এমন একটা পদার্থ, অর্থাৎ এই অ্যালকোহল এস্টার তৈরিতে ব্যবহার করা হয়, শিল্প ক্ষেত্রে ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। তারপরে ইথানলের 96% জলীয় দ্রবণকে আমরা বলি রেকটিফাইড স্পিরিট। তাহলে ইথানলের 96% জলীয় দ্রবণকে আমরা কি বলি? রেকটিফাইড স্পিরিট। তাহলে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। আর এই রেকটিফাইড স্পিরিটের সাথে যদি আমরা অল্প পরিমাণে যদি মিথানল যোগ করি তাহলে সেটা হয়ে যাবে মেথিলেটেড স্পিরিট। আর এই মেথিলেটেড স্পিরিট আমরা যে কাঠের যে বার্নিশ করার কাজে, বিভিন্ন কাজে যখন আমরা ব্যবহার করে থাকি, তাহলে এই ব্যবহার করা হলে এখানে আমরা জিনিসপত্রগুলোকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যায়। আরো আছে, যেমন দেখো অ্যালডিহাইডের কয়েকটা ব্যবহার আছে, পূর্বেই বলছি ফরমালিন, অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইডের একটা দ্রবণ। তাহলে এই দ্রবণ দিয়ে মৃত প্রাণী সংরক্ষণ করা যায়, ডেললিন নামক একটা পলিমার তৈরি করা যায়। এছাড়া অ্যালডিহাইড দিয়ে প্যারালডিহাইড নামক একটা ঘুমের ওষুধ তৈরি করা যায় এই অ্যালডিহাইড যৌগ থেকে। তারপর দেখো জৈব অ্যাসিডের যে ব্যবহারগুলো আমরা সবাই জানি, যে এই জৈব যৌগগুলো, যেমন ভিনেগারটা আমরা জানি যে বাসায় আমরা সাধারণত আচার সংরক্ষণে ব্যবহার করে থাকি, কারণ আচারে এই জৈব অ্যাসিডের অর্থাৎ CH3COOH এই যে যৌগটা আছে, এই যৌগের যে হাইড্রোজেন, অর্থাৎ আমরা জানি যে এটা একটা দুর্বল অ্যাসিড। আর এই দুর্বল অ্যাসিডে আমরা এখানে হাইড্রোজেন যে আয়নটা তৈরি হয়, এই হাইড্রোজেন আয়ন ব্যাকটেরিয়ার প্রোটিনকে ভেঙে ফেলতে পারে। তাহলে একটা ব্যাকটেরিয়া যখন আচারকে বা কোনো খাদ্যদ্রব্যকে যখন আক্রমণ করবে, তখন এই হাইড্রোজেন আয়ন কি করে, ওই ব্যাকটেরিয়ার যে তার দেহ যে প্রোটিন দিয়ে গঠিত, ওই প্রোটিনটাকে ধ্বংস করে দিতে পারে। তাহলে প্রোটিনটাকে যখনই ধ্বংস করে দিবে, তখন আর ওই খাবারে আর কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমার ভিনেগারের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যেটা আচার সংরক্ষণে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আজকে আমরা যে এই খনিজ সম্পদ ও জীবাশ্ম যে অধ্যায়ের যে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াগুলো আছে, এই সমস্ত বিক্রিয়াগুলো আমি এই 5টা ক্লাসের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা নিয়মিতভাবে বাসায় এই 5টা ক্লাসের যে হোমওয়ার্ক বা যে কাজগুলো, সেগুলো যদি তোমরা অধ্যয়ন করো, তাহলে অবশ্যই এই অধ্যায়টা তোমাদের আর ভয় লাগবে না। এই অধ্যায়টা খুব সহজেই তোমরা বিক্রিয়াগুলো করতে পারবে। আর পরবর্তী ক্লাসে সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।